কবিরাজ শাহজাহান জিনটির কথা মতো জিনদের রাজ্য কুকাপ নগরীতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কেননা কুকাপ নগরীতে কিছু দুষ্ট জিন এই অসহায় জিনটির কাছে পর্যাপ্ত পরিমাণ চাঁদা দাবি করে, কিন্তু এই অসহায় জিনটি পর্যাপ্ত পরিমাণ চাঁদা না দেওয়ার অপরাধে তার একমাত্র পরিকন্যাকে অপহরণ করে নিয়ে যায়। সে সকল দুষ্ট জিনগুলো শুধু অপহরণই করে না, তাকে বন্দি করে রাখে একটা কারাগারে। প্রত্যেক রাত্রে তার উপর মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, আনন্দ ফুর্তি এবং মজা করে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ঘটনাটি একটা স্পেশাল এবং ইউনিক একটা ঘটনা, যেটা কিনা ঘটে যায় কবিরাজ শাহজাহানের সাথে। আপনারা পুরো ঘটনাটি শুনবেন, আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। কবিরাজ শাহজাহান বাংলাদেশের একটা সুনামধন্য স্থানে বসবাস করতেন। তিনি মানুষকে অনেক উপকার করতেন। জিন জাতীয় সকল সমস্যাই তিনি সমাধান করতে পারতেন। তার আধ্যাত্মিক শক্তি এত বেশি যে সব সময় তিনি এই সকল চিন্তাই করতেন। বাস্তবিক অর্থে তিনি এই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে এই সকলের বিষয়ের চাইতে আধ্যাত্মিক জগতে জিন জাতি কি করছে না করছে এই বিষয়গুলো তিনি খুব সহজে বলে দিতে পারতেন। কেননা তিনি সবসময় তার ধ্যান ধারণা সকল কিছু এই জিন জাতি এবং অদৃশ্য শক্তির প্রতি রিসার্চ করতেন। তার কাছে পালিত ছিল 4টা জিন। এই 4টা জিনের মাধ্যমেই তিনি সকল কিছু করে থাকেন। তার পালিত 4টা জিন তাকে সর্বদাই সবসময় সহযোগিতা করে। যে কোনো সমস্যায় এই পালিত জিন দ্বারাই তিনি সমাধান করে থাকেন। এছাড়াও নিজের তো ইলম আছেই। কাজেই সেই সময় তার আশেপাশের 10 গ্রাম থেকে শুরু করে যতগুলো অঞ্চল ছিল সবাই তাকে এক নামেই চিনত, কবিরাজ শাহজাহান অথবা হাকিম শাহজাহান, যার কাছে যে কোনো রোগী গেলেই ভালো হয়ে যায়। সেটা অবশ্যই জিন জাতীয় সমস্যা হতে হবে। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি এই সকল ট্রিটমেন্ট যাবতীয় কোনো খরচই নিতেন না, একটা টাকাও রোগীদের থেকে নিতেন না। কোনো জিনদের দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি তার কাছে আসতো এবং তিনি যদি বুঝতে পারতেন এটা জিনদের কাজ, তাহলে সেই রোগীকে তিনি তাৎক্ষণিক ট্রিটমেন্ট করতেন এবং 2-4 দিন যাই সময় লাগুক তাকে ভালো করে দিতেন। বিনিময়ে তিনি একটা টাকাও পকেটে নিতেন না। মূলত তার যে বাকি 4টা জিন ছিল পালিত, এই 4টা জিন তার একসময় ভক্ত হয়ে যায়। কিন্তু একটা সময় এই 4টা জিন তারা কিন্তু বন্দী ছিল। কিন্তু এখন যখন কবিরাজ বলে যে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, আমাকে মাফ করে দাও, তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও, কিন্তু সেই 4টা জিন তাকে ছেড়ে যায় নাই। কেননা সেই 4টা জিন কবিরাজ শাহজাহানের প্রতি একটা আকৃষ্ট তৈরি হয় যে এত ভালো মানুষকে ছেড়ে আমরা কিভাবে যাব। কবিরাজ শাহজাহান একদিন বিকালবেলা তার বাড়ির উঠানে ছায়ার নিচে বসেছিলেন এবং তিনি লক্ষ্য করেন তার পালিত 4টা জিনের মাঝে একটা জিন তার দিকে শো 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 করে একদম জোনাকির আলোর মতো এগিয়ে আসছে। তিনি তো বুঝতে পারেন যে আমার পালিত জিন আসতেছে। তিনি ভাবলেন যে বিকেলবেলা আমার পালিত জিন তো সাধারণত আসে না, আমি যদি না ডাকি, আর তাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই রাত্রেবেলা আমার কাছে আসে, তাহলে কেন আসতেছে? তো একটা সময় সেই জিনটি তার সামনে আসে। আসার পর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, দিনের বেলায় তো আপনার কাছে আসা নিষেধ, কিন্তু আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তখন কবিরাজ বলে, কি সমস্যা? তখন সেই পালিত জিনটি বলে যে হুজুর, সমস্যা আমার না, আমার এক স্বদেশী ভাইয়ের সাথে, সে আমার কাছে এসেছে তার একটা সমস্যা নিয়ে। তখন কবিরাজ বলে, স্বদেশী ভাই মানে কার সমস্যার কথা বলতেছো? তখন সেই পালিত জিনটি বলে, হুজুর, সমস্যা হলো আমার পূর্ব পরিচিত একটা জিন ভাইয়ের সাথে, সে খুবই কষ্টে আছে তার নগরীতে। চলতি পথে পূর্বে তার সাথে আমার পরিচিত হয়। তখন সে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কোথায় থাকো। তখন আমি বলেছিলাম আমি একটা ভালো কবিরাজের সাথে থাকি যে কিনা মানুষের উপকার করে। হুজুর, আমি তখন আপনার সমস্ত কথাগুলো তার সাথে শেয়ার করি, আপনি কিভাবে মানুষের উপকার করেন এবং অন্যান্য জাতিদেরও যে উপকার করেন সেই কথাগুলো তাকে বলেছিলাম। দীর্ঘ বছর পর আজ সে আমার কাছে ফিরে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর আমাকে খুঁজে বের করছে, আমি এখানে আসি শুধুমাত্র তার একটা মহা বিপদের কারণে। আপনি যদি তাকে একটু সাহায্য করতেন তাহলে আমার মান সম্মান রক্ষা হয়। তখন কবিরাজ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো সাধারণত মানুষেরই বেশি উপকার করে থাকি, আর এই সকল সমস্যা তো মানুষেরই হয়, জিনদেরও তো সমস্যা হয় জানতাম, কিন্তু কি ধরনের যে সমস্যা এটা তো আমাকে শুনতে হবে। তখন তার পালিত জিন বলে, হুজুর, তাহলে কি আমি তাকে ডাক দিব? হুজুর বলে, না না, তুমি এখন ডাকিও না,
আমি যেহেতু অনেক দুষ্ট জিনদের বিপক্ষে লড়াই করেছি মানুষকে ভালো করার জন্য, মানুষের রোগকে মুক্তি করার জন্য, তো এই সকল দুষ্ট জিনগুলোর একটা চালাকি হতে পারে। কাজেই আমি আগে বিষয়টা দেখি। তুমি তাকে রাত 8টার পর নিয়ে আসবা আমার রুমে, আর আমি ততক্ষণে আমার পরিবেশটা ঠিক রাখি, যাতে করে সে যদি কোনো ক্ষতিও করতে চায় আমার, সে যাতে ক্ষতি করতে না পারে। তারপর সেই পালিত জিনটি চলে যায়। বন্ধুরা, কবিরাজ শাহজাহান রাত 8টার আগেই তার যাবতীয় যে সকল প্রয়োজনীয় কাজগুলো ছিল সেগুলো করে ফেলে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ কিছু করে ফেলে। এবং তার যে একটা রুম ছিল, কবিরাজি রুম, যেখানে তিনি রিসার্চ করতেন, সেই রুমে সে তার আসনে বসার পর তার বাড়ি থেকে শুরু করে এবং তার রুমটা একদম বন্দি করে ফেলে, যাতে কোনো অদৃশ্য দুষ্ট শক্তি তার রুমের মধ্যে প্রবেশ করতে না পারে, আর যদি রুমের মধ্যে প্রবেশও করে তাকে যেন আক্রমণ করতে না পারে। তারপরেই তিনি তার পালিত জিনকে বলে, ঠিক আছে, তুমি তোমার স্বদেশী ভাইকে আমার সাথে নিয়ে আসো। তো একটা পর্যায়ে সেই পালিত জিনটি, তিনি তার স্বদেশী ভাই সেই অসহায় জিনটিকে নিয়ে কবিরাজের রুমে প্রবেশ করে এবং মানুষ আকৃতিতে অবস্থান করে। তো কবিরাজ সেই জিনটির অবস্থা দেখে প্রথমেই বুঝতে পারে এ খুবই মহা বিপদে আছে। তখন শাহজাহান কবিরাজ বলে, কি হয়েছে তোমার, আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। সেই অসহায় জিনটি বলে যে, হুজুর, আমি মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি তো আপনাকে চিনতাম না। আমার এই স্বদেশী ভাইয়ের সাথে পূর্ব যদি পরিচিত না থাকতো তাহলে আমি আপনার কাছে কখনোই আসতে পারতাম না। হুজুর, আমার রাজ্যে আমি খুবই অসহায়। আমাদের রাজ্যের যিনি মহারাজ ছিলেন তিনি গত 2 বছর আগেই মারা গিয়েছেন। আর বর্তমানে আমাদের রাজ্যে মানে কুকাপ নগরীতে যিনি রাজা, তিনি সেই রাজারই ছেলে। সে অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা জিন। সে আমাদের রাজ্যকে একদম অশান্ত করে রেখেছে। সেই জিনটি বর্তমানে চাঁদাবাজিতে আসক্ত। আমাদের রাজ্যের প্রত্যেকের কাছ থেকেই তিনি অবৈধভাবে চাঁদা উত্তোলন করেন। ঠিক তেমনিভাবে আমার কাছে তিনি অনেক বেশি পরিমাণ চাঁদা দাবি করে, কিন্তু আমি তো অসহায়, এত পরিমাণ অর্থ আমার কাছে নেই। কাজেই আমি তাকে এই পর্যাপ্ত পরিমাণ তাকে অর্থ দিতে পারি না। আর এতেই তিনি রেগে যান। একদিন আমাদের বাড়িতে তার সৈন্য দলবল নিয়ে চলে আসে। আসার পর আবারও তার কাঙ্ক্ষিত অর্থ আমার কাছে দাবি করে, কিন্তু আমি তাকে অনেক ভালোভাবে রিকোয়েস্ট করে বলি যে আমার কাছে এত পরিমাণ অর্থ নেই, আমাকে মাফ করে দাও। কিন্তু সে কিছুতেই আমার কথা শুনতেছিল না, আমাকে অনেক বকাঝকা করতেছিল এবং আমাকে নির্যাতন করার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছিল। সেই দুষ্টু জিনগুলো আমার সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করতে শুরু করে, একটা পর্যায়ে আমার কন্যা রুম থেকে বের হয়ে চলে আসে। আসার পর সেই দুষ্টু জিনকে বলে যে আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, তাহলে আমার বাবার সাথে কেন আপনারা এমন করছেন। সেই দুষ্টু জিনটি তখন আমার মেয়ের দিকে তাকায় এবং তাকানোর পরেই তার এক ধরনের লালসা ভিতরে জন্ম নেয়। তারপরেই সে আমাকে বলে, ঠিক আছে, তোর কোনো চাঁদা দিতে হবে না। এই কথা যখন বলে আমি কিছুটা খুশি হয়ে যাই, কিন্তু তার মনের মধ্যে ছিল অন্য কথা। তখন সে আমাকে বলে যে তোর চাঁদা আজ থেকে মওকুফ করে দিলাম, তোর আর কখনোই চাঁদা দিতে হবে না। বিনিময়ে তোর মেয়েকে আমি তুলে নিয়ে গেলাম। আজ থেকে ভুলে যায় এটা তোর মেয়ে, এ আমার কাছে থাকবে, এ আমার সেবা করবে, আমাকে সন্তুষ্ট করবে। এই বলে সেই দুষ্ট জিনগুলো জোর করে আমার একমাত্র কন্যাকে, অসহায় কন্যাকে তুলে নিয়ে যায়। আমি পিতা হিসেবে কিছুই করতে পারি না, কেননা আমি যদি আরও বাধা দিতে চাইতাম তাহলে তারা আমাকেও বন্দি করে তাদের জেলখানায় ভরে দিত। হুজুর, মাহারা আমার কন্যা জানে না কেমন আছে, তবে আমি খোঁজ নিয়ে জেনেছি আমার একমাত্র সুন্দরী কন্যার উপর তারা নাকি প্রত্যেক রাত্রে অনেক বেশি পরিমাণ নির্যাতন করে। হুজুর, আমি বাবা হয়ে এই কথাটা কিভাবে মেনে নিতে পারি? আমি আমার আশেপাশের যে সকল বয়োজ্যেষ্ঠ জিনগুলো ছিল, যারা কিনা এলাকার মুরব্বি টাইপের, তাদের সাথে আমি কথা বলি, তারা কেউই আমার সাথে যেতে রাজি হয় না। কেননা এই যে দুষ্ট জিনগুলো তারা অসংখ্য শক্তির অধিকারী, যার কারণে কোনো জিন সদস্যই তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কাজেই আমি কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পৃথিবীতে যাব এবং কোনো মানব জাতির কাছে সাহায্য চাব। আর আমার স্বজাতি ভাই যিনি আপনার কাছে থাকে, এর সাথে আমার পূর্ব পরিচিত ছিল। আমার তখন মনে পড়ে যায়, আমি যদি কোনোভাবে আমার এই স্বজাতি ভাইকে খুঁজে বের করতে পারি তাহলে আমি আপনার কাছে পৌঁছাতে পারবো। অনেক কষ্ট করে আমি আজ এই পর্যন্ত এসেছি। হুজুর, দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না, দয়া করে আমার কন্যার জন্য কিছু করেন। আমি বাবা হিসেবে এই জিনিসটা মেনে নিতে পারছি না, আপনাকে আমি অনুরোধ করি। বন্ধুরা, হোক না সে জিন জাতি, কিন্তু বাবা হিসাবে সে যে আকুতি মিনিত করে কবিরাজ শাহজাহানকে এই কথাগুলো বললেন, কবিরাজ শাহজাহান নিজেকে আসলে ঠিক রাখতে পারেন নাই। তিনি সঙ্গে সঙ্গে তাকে উত্তর দেন,
আমি আপনার জন্য সর্বদা চেষ্টা করব। আমি চেষ্টা করব আপনার কন্যাকে উদ্ধার করার জন্য। তবে এর জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিসপাতি দরকার এবং আমার জানা দরকার সে আসলে কতটা শক্তিশালী। এই সকল কিছু জানার পরেই আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আপনি এসেছেন আমার বাড়িতে, আপনি আমার মেহমান। আপনার স্বজাতি আরও 4 ভাই আমার কাছে থাকে। আপনি তাদের সাথেই এতদিন থাকেন যতদিন না আমি আপনার কন্যাকে উদ্ধার করতে না পারি। তারপর কবিরাজ শাহজাহানের পালিত যে সকল জিনগুলো ছিল তাকে ধরাধরি করে তাদের কাছে নিয়ে চলে যায় এবং কবিরাজ তখন চিন্তা করতে থাকে যে কি করা যায়। কিছুক্ষণ পর সেই পালিত 4টা জিনকে কবিরাজ শাহজাহান ডাক দেওয়ার পর বলে যে আমি এখন কি করব, তোমরা আমাকে পরামর্শ দাও। সেই 4টা জিনের মাঝে যিনি সবচেয়ে শক্তিশালী জিন তিনি বলে যে হুজুর, এই জিনটার বিষয়ে আমি কিছুটা জানি। এ হলো খুবই দুষ্ট জিন, যে কিনা কাউকেই তোয়াক্কা করে না, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। এই জিনকে হ্যান্ডেল করা খুবই কঠিন কাজ হবে আমাদের জন্য। তখন কবিরাজ শাহজাহান বলে, আমি এত কিছু বুঝি না, যে কোনো মূল্যে যে কোনো বিনিময়ে আমি এই অসহায় জিনটিকে সাহায্য করতে চাই। একটা জিন সে তার রাজ্য থেকে আমার কাছে চলে এসেছে শুধুমাত্র একটু সাহায্য পাওয়ার জন্য। আমি যদি তাকে সাহায্য না করতে পারি তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার আমি দেখি না। আমি এত মানুষের উপকার করেছি, আর আমি যদি এই জিনকে সাহায্য না করতে পারি তাহলে এতদিনের অর্জন আমার সমস্তই বৃথা যাবে। এতদিন আমি যুদ্ধ করে এসেছি সে সকল দুষ্ট জিনের বিপক্ষে শুধুমাত্র আমাদের মানব সমাজের জন্য, মানব জাতির ভালোর জন্য। আজকে আমি লড়াই করতে চাই সে সকল দুষ্ট জিনের বিপক্ষে যারা কিনা তাদেরই স্বজাতি ভাইকে অত্যাচার করে, আর আমি এই যুদ্ধে সামিল হতে চাই। তোমরা প্রস্তুত নাও। তখন তার পালিত 4টা জিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, হুজুর আমরা প্রস্তুত, আপনার যে কোনো সমস্যায় আমরা হাজির, যে কোনো প্রয়োজনে আমরা হাজির। বলুন আমাদের কি করতে হবে, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব আপনার জন্য। তখন কবিরাজ শাহজাহান বলে, এই জিনটা খুবই শক্তিশালী জিন, কাজে আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। প্রথমত আমাদের আগে জানতে হবে সেই সুন্দরী পরীটি এখন কেমন আছে, সে কি আদৌ বেঁচে আছে, সে কেমন আছে, কোথায় আছে এবং তার সাথে কি ধরনের অত্যাচারগুলো করা হচ্ছে। আর 2 নম্বর বিষয়টা হলো সেই দুষ্ট জিনটির পরিহিত কোনো কাপড় অথবা ব্যবহারকৃত কোনো জিনিস আমার দরকার, যেটার মাধ্যমে সে জিনটির উপর আমি ব্ল্যাক ম্যাজিক করব। একটা সময় সে দুর্বল হয়ে যাবে, তখন আমি তাকে হাজির করব, তারপর তাকে আমি আমার কবজায় নেব এবং সবশেষে তাকে বোতলবন্দি করে আমি এই মাটির নিচে পিষে ফেলবো তাকে। তখন 4টা জিন বলে, হুজুর আপনার পরিকল্পনা একদম সঠিক, এভাবেই সেই দুষ্ট জিনকে কাবু করতে হবে, না হলে সরাসরি তার সাথে লড়াই করা আমাদের পক্ষে কারোরই সম্ভব না। তখন কবিরাজ শাহজাহান বলে, তোমাদের মধ্যে আমাকে কে সাহায্য করবা? একজনকে যেতে হবে সেই কুকাপ নগরীতে। আমি একটা চাল চালবো, তাকে একটা চিঠি দেব যেখানে লেখা থাকবে সে যেন অন্যায় অত্যাচারভাবে অসহায় পরিটিকে আর নির্যাতন না করে এবং ভালোই ভালোই তাকে যেন মুক্তি দিয়ে দেয়। আর 2 নম্বর যে কাজটা করতে হবে, এই চিঠির ওসিলাতে তোমাদের একজনকে তার রাজ্যে প্রবেশ করতে হবে, তার কাছে যেতে হবে এবং তার ব্যবহারকৃত কোনো জিনিস অথবা কাপড় আমার কাছে নিয়ে আসতে হবে। কে যাবা বলো? তখন 4 জিনই বলে যে হুজুর আমি যেতে চাই, এই যুদ্ধে আমি সামিল হতে চাই। তখন সেই কবিরাজ বলে, না 4 জন যাওয়া যাবে না, একজনকে যেতে হবে। সেই 4 জন জিনের মধ্যে ছিলেন একজন আব্দুর রহিম, যে কিনা খুবই শক্তিশালী একটা জিন এবং এই 4 জন জিনের মাঝে সবচেয়ে বেশি কাজ করে থাকে এই আব্দুর রহিম, খুবই বিশ্বাসী একটা জিন। সেই আব্দুর রহিমকে বলে, আব্দুর রহিম আমি তোমাকেই সিলেক্ট করলাম, তোমার উপর আমার আস্থা আছে, তুমি সমস্ত কাজ ভালোভাবে করবা। আমি আশা করি সেই রাজ্যে তুমি ভালোভাবে প্রবেশ করবা এবং সেই জিনটির কাছে আমার যে পত্র লিখে দেব সেই পত্রটা দিবা এবং সঙ্গে সঙ্গে তোমার যে কাজটা করতে হবে কোনো না কোনোভাবে সেই দুষ্ট জিনের ব্যবহৃত কোনো কাপড় অথবা কোনো পাত্র আমার কাছে নিয়ে আসতে হবে। মূলত এটার জন্য যাওয়া, সিটি শুধুমাত্র একটা ওসিলা। তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, এটা তো আমার বাহাতের কাজ মাত্র, আপনি চিঠি লিখে দেন, আমি এখনই রওনা দেই, কেননা অনেক দূর যেতে হবে, অনেক সময় লাগবে। কুকাপ নগরী তো পৃথিবী ছেড়ে হাজার হাজার মাইল দূরে, কাজেই আমি চাই এখনই বের হতে। তখন কবিরাজ শাহজাহান বলে, ঠিক আছে তোমরা এখন বাইরে যাও, আর চিঠিতে যা লেখার আমি লিখছি, লেখার পর আমি তোমাকে ডাক দিব। তারপর সেই 4টা জিন বাড়ির বাইরে চলে যায়। তারপর শাহজাহান দোয়াত কালির মাধ্যমে আরবিতে একটা চিঠি লেখে, যেখানে এরকম লেখা ছিল, আপনাকে সালাম জানাই, জানি না আপনার পরিচয়, তবে আমি জানতে পেরেছি আপনি অনেক শক্তিশালী। আপনার কাছে অনুরোধ, আপনি যে অসহায় পরিটিকে চাঁদার বিনিময়ে তুলে নিয়ে এসেছেন
তাকে দয়া করে আপনি ছেড়ে দেন, এটা একটা অসহায় পরী, আর যদি ছেড়ে না দেন তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এই জিনিসটা লিখে তিনি তারপর তার যে পালিত জিন আছে আব্দুর রহিম তাকে ডাক দেওয়ার পর সেই চিঠিটা তাকে হাতে দেওয়ার পর বলে যে ঠিক আছে, তুমি এখন চাইলে রওনা দিতে পারো। তখন সেই জিনটি হুজুরের কাছে অনুমতি নিয়ে সেই কুকাপ নগরীর উদ্দেশ্যে রওনা শুরু করে দেয়। বন্ধুরা, কথা ছিল আব্দুর রহিম জিনটি 30 ঘন্টার মধ্যে সকল কাজ সম্পূর্ণ করে চলে আসবে, কিন্তু আব্দুর রহিম জিনটি আর ফিরে আসে না। কবিরাজ খুবই চিন্তিত হয়ে যায় এবং তার আরও পালিত 3টা জিন আর সেই যে অসহায় জিনটি যার কন্যাকে দুষ্ট জিনগুলো আটকে রেখেছে, সকলেই অনেক চিন্তিত হয়ে যায় যে আব্দুর রহিম জিনটি এখনও আমাদের কাছে আসলো না। তারা সবাই মিলে পথ চেয়ে আছে কখন সেই জিনটি আসবে। কিন্তু একদিন, দুদিন, এভাবে 3টা দিন কেটে যায়, তারপরও সেই আব্দুর রহিম জিনটি কবিরাজ শাহজাহানের বাড়িতে আসে না। কবিরাজ শাহজাহান অনেক রিসার্চ করে, অনেক ডাকাডাকি করে যে তুই কোথায় আছিস আমাকে জানা, কিন্তু কোনো কিছুতেই কোনো সিগন্যাল পাওয়া যায় না। কবিরাজ শাহজাহান খুবই চিন্তিত হয়ে যায় এবং খুবই মর্মাহত হয়ে যায়। তিনি চিন্তা করে আব্দুর রহিমের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তা না হলে 3 দিন তো তার নেওয়ার কোনো কথা না, কেননা তার সাথে আমার কথা হয়েছে 30 ঘন্টার মধ্যে যাবে আর চলে আসবে। তাহলে সেখানে 3 দিন হয়ে গেল, এখনও কেন আসলো না? বাকি 3টা জিনকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের কি মনে হয় আব্দুর রহিমের কি কোনো সমস্যা, কোনো বিপদ হয়েছে? তখন বাকি 3টা জিন বলে, হুজুর, আপনি যেটা সন্দেহ করেছেন এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা আমরা যতটুকু জানি সেই রাজ্যের বর্তমান যিনি মহারাজ, সেই দুষ্টু জিনটি খুবই দুষ্টু। তার কাছে কেউ গেলে তাকে সহজেই ছাড়তে চায় না, হোক সে ভালো হোক সে খারাপ, নিমেষেই ধরে কারাগারে বন্দি করে দেয়। জানি না আমার ভাইয়ের সাথে কি হয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে আমার ভাই মনে হয় ফিরবে না। হুজুর, আপনি যদি অনুমতি দেন আমরা 3 ভাই আমাদের ভাইকে উদ্ধার করার জন্য সেই কোকাপ নগরীতে যাব এবং সেখানে যেভাবে হোক আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসবো যদি সে জীবিত থাকে। তখন কবিরাজ শাহজাহান বলে যে না, মাথা গরম করে কোনো কাজ হবে না, তোমরা 3 জন গেলেও তোমাদেরকেও আটকিয়ে রাখবে, কাজেই আমরা আরও 2-1 দিন অপেক্ষা করি, দেখি আব্দুর রহিম ফিরে আসে কিনা। বন্ধুরা, 4 নম্বর দিনের দুপুরবেলা যখন কিনা কবিরাজ শাহজাহান গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, ঠিক তার আগ মুহূর্তে সেই যে জিনটা আব্দুর রহিম তিনি ফিরে আসে কবিরাজ শাহজাহানের বাড়িতে। তিনি সরাসরি কবিরাজ শাহজাহানের কাছে উপস্থিত হয়। তার অবস্থা দেখে কবিরাজ শাহজাহান খুবই ভয় পেয়ে যায়। তার যে শারীরিক অবস্থা করছে তাকে অনেক মারধর করা হয় এবং তার বর্তমান অবস্থা থেকে কবিরাজ শাহজাহান বলে, এ কি অবস্থা তোমার এরকম অবস্থা কিভাবে হলো? তখন আব্দুর রহিম জিনটি বলে, হুজুর, আমি তো ভালোই তার রাজ্যে পৌঁছাই, যাওয়ার পর বলি আমি আপনাদের রাজ্যের মহারাজের সাথে একটু দেখা করব। তখন তারা আমাকে কিছুতেই যাইতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি তো নাছর বান্দা, যেভাবে হোক আমার তার কাছে পৌঁছাতেই হবে। অনেক রিকোয়েস্ট করে তারা আমাকে একটা সময় সেই কুকাপ নগরীর রাজ্যের মহারাজ তার কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর, আমি জীবনে প্রথম এইরকম ভয়ঙ্কর জিনকে দেখলাম। আমারই সজাতি ভাই এরকম ভয়ঙ্কর হইতে পারে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। হুজুর, আপনি বিশ্বাস পাবেন না, তাকে দেখা মাত্র আমার শরীর কাঁপতেছিল, সে এতটাই ভয়ঙ্কর। একটা সময় সে আমাকে জিজ্ঞেস করে, কিরে তুই আমার কাছে আসছিস কেন, কি হয়েছে বল? তখন আমি আপনার দেওয়া চিঠিটা তার হাতে দেই। আমি তখন কোনো কথা বলতে পারতেছিলাম না, কাঁপতে কাঁপতে তার হাতে আমি চিঠিটা দেই। তখন সেই চিঠিটা সে সম্পূর্ণরূপে পড়ে। সে যখন সম্পূর্ণটা পড়ে ফেলে, তার চোখ দিয়ে যেন আগুনের গোলা বিচ্ছিরিত হচ্ছিল। এত পরিমাণ রাগ আমার দিকে তাকিয়েছিল। সে বলতেছিল, ওরে গোলাম, তুই মানুষের গোলামি করে বেড়াস, আর গোলামি করার ওসিলায় তুই আমার কাছে একজন সামান্য কবিরাজের চিঠি নিয়ে এসেছিস, তাও আবার আমার করা একটা কাজকে প্রত্যাখ্যান করার জন্য। যে পরীকে আমি তুলে এনেছি, যার সাথে আমি আনন্দ সময় কাটাই, তাকে আমার ছেড়ে দিতে হবে, সেটার দালালি করার জন্য তুই এসেছিস? তোর এত বড় সাহস! এই বলেই আমাকে আঘাত করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তখন আমি দৌড়ে ওখান থেকে ছোটাছুটি করার জন্য চেষ্টা করি। একটা পর্যায়ে তার যে খাদেমগুলো ছিল এবং তার যে সেনা সদস্যগুলো সবাই মিলে আমাকে আক্রমণ করে এবং এক পর্যায়ে আমাকে ধরে ফেলে। অনেক কষ্টে আমি তাদের সাথে লড়াই করে ছুটে যাই এবং সেখান থেকে পালিয়ে আসি। তারপর আমি একটা নিরাপদ স্থানে পালিয়েছিলাম। আমাকে এত পরিমাণ আঘাত তারা করে যে আমি নড়তে পারতেছিলাম না হুজুর। 2টা দিন আমি রেস্ট করি। তারপর 3 নম্বর দিনে আমি যাই জিন সমাজের কাছে, যারা কিনা এই অত্যাচারে অত্যাচারিত হয়েছে।
তাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই কুকাপ নগরীর নতুন রাজার ব্যবহার সম্পর্কে। হুজুর, তারা প্রত্যেকেই খুবই কষ্টে আছে। আপনি জেনে অবাক হবেন, তারা চাঁদাবাজি, রাহাজারি, অন্যায়, অত্যাচার, অবিচার এমন কিছু নাই এই সকল জিনদের সাথে তারা করে না। তারা সবাই খুবই অসহায় অবস্থায় আছে হুজুর, তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। তারপর সমস্ত খবর টবর নিয়ে আমি চলে আসতে বাধ্য হই। কিন্তু হুজুর, আমাকে মাফ করবেন, আপনি যে বলেছিলেন তার ব্যবহারকৃত কোনো পোশাক অথবা ব্যবহারকৃত কোনো পাত্র নিয়ে আসার জন্য, হুজুর আমি আমার জানটা নিয়ে আসতে পারছি, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিবেন। তখন শাহজাহান বলে যে তুমি যে আমার কাছে জীবিত অবস্থায় ফিরে এসেছো এতেই আমি অনেক খুশি। আল্লাহর কাছে আমি 1000 বার শুকরিয়া আদায় করি। আমি তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম, আগে জানলে কখনোই তোমাকে আমি যাইতে দিতাম না। আমি যে ধারণা করছিলাম তার চেয়ে ভয়ঙ্কর এই একটা জিন, সেটা তুমি নিজ চোখে দেখে এসেছো, কিন্তু আমরা কখনোই পিছপা হব না। তবে আমি জানি না এখন আমি কি করব, কেননা তার ব্যবহারকৃত কোনো জিনিসপত্র তুমি আনতে পারো নাই, যার কারণে আমি এখন আমার বাড়ি থেকে তাকে কখনোই দুর্বল করতে পারবো না। আমাকে ভিন্ন কোনো পদক্ষেপ নিতে হবে। তারপর তার যে আরও পালিত 3টা জিন ছিল তাদেরকে ডাকে এবং সেই অসহায় যে জিনটা তার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিল তাকেও ডাকে। তিনি এবং আরও 5 জন জিন সেই সময় তার রুমের মধ্যে একটা মিটিং করে এবং সেখানে বলা হয় যে আমরা এখন কি করব। আমার তো আসলে এর বাইরে কোনো কিছু করা যাচ্ছে না। আমার যে ক্ষমতা আছে সেটা শুধুমাত্র 500 কিলোমিটারের মধ্যে যদি কোনো জিন থাকে তাকে আমি হাজির করতে পারবো আমার কাছে, কিন্তু কুকাপ নগরী সেটা তো পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে। এত দূর থেকে আমি সেই জিনটির কিছুই করতে পারবো না। এখন তাহলে আমি কি করতে পারি তোমরা বলো। তখন সেই যে অসহায় জিনটি এসেছিল কবিরাজ শাহজাহানের কাছে সাহায্য চাওয়ার জন্য, সেই জিনটি বলে হুজুর আপনি অনেক কিছুই করলেন আমার জন্য, আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, আমি আসলে চলে যাই, আমি চাই না আপনিও এই বিপদের মধ্যে পড়েন। এই বলে রুম থেকে বের হওয়ার জন্য সেই জিনটি প্রস্তুতি নেয়, কিন্তু কবিরাজ শাহজাহান তাকে নিষেধ করে বলে আপনি আমার কাছে থাকেন, আপনি যেহেতু আমার বাড়িতে এসেছেন আপনাকে আমি খালি হাতে ফেরত দেব না, আপনার কাছে আমি আপনার কন্যাকে তুলে দিব, তারপরেই আমি ক্ষান্ত হব। এটা না করা পর্যন্ত আমার ঘুম হবে না, আপনি যাবেন না, আপনার জন্য আমি অবশ্যই কিছু করতে চাই। তারপর সে 4টা জিনের মাঝে যে জিনটা তাদের রাজ্যে গিয়েছিল আব্দুর রহিম, সেই জিনটি বলে যে হুজুর আমি তো কোনো রাস্তা এখন দেখছি না, এইভাবে তো আমরা তাকে কোনো কিছুই করতে পারবো না, আমাদের দূর থেকে এই যুদ্ধটা সম্পন্ন করতে হবে, কাছে যেয়ে তার সাথে আমরা কখনোই পারবো না, একমাত্র উপায় হলো আপনি, এছাড়া আমাদের 4 জনের কিছুই করার নেই, তারা অনেক বেশি শক্তিশালী। তখন কবিরাজের কপালে চিন্তার ভাঁজ। অনেকক্ষণ চুপ করে থাকার পর একটা সিদ্ধান্তের কথা তিনি জানায়, আমি কুকাপ নগরীতে যাব, আমি তোমাদের রাজ্যে যাব, আর যেই আমি তার সাথে লড়াই করব। এই কথা শোনার জন্য বাকি 5টা জিন প্রস্তুত ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাকি 5টা জিন খুবই অবাক হয়ে যায়। তখন সে যে আব্দুর রহিম জিনটি আছে তিনি বললেন হুজুর বেদবি মাফ করবেন, আপনি যদি কুকাপ নগরীতে যান আপনার অনেক বড় বিপদ হবে, আপনি কখনোই এই সিদ্ধান্ত নেবেন না, আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। তখন কবিরাজ বলেন আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, এছাড়া আমার আর বিকল্প কোনো উপায় নেই, তোমরা প্রস্তুতি নাও আমাকে কিভাবে তোমাদের রাজ্যে নিয়ে যাবা, আর এটাই আমার শেষ কথা। এই বলে কবিরাজ শাহজাহান গোসল দেওয়ার জন্য পুকুর পাড়ের দিকে হাঁটা শুরু করে দেয়। যেহেতু কবিরাজ শাহজাহান এক কথার মানুষ ছিলেন, তিনি যদি এক কথা মুখ দিয়ে বলে ফেলতেন সেই কথা কখনোই আর ফেরত নিতেন না, এটা সেই 4টা জিন খুব ভালোভাবে জানে। কাজেই কবিরাজ শাহজাহানের পিছে পিছে তারা আর যান না, তারা সেই রুমের মধ্যেই পরামর্শ করেন কিভাবে কবিরাজ শাহজাহানকে নিরাপত্তা দেওয়া যায় এবং তার পাশে পাশে থাকা যায় এবং কিভাবে কুকাপ নগরীতে গোপনীয়ভাবে প্রবেশ করা যায় যাতে করে সেই সকল দুষ্ট জিনগুলো কিছুতেই জানতে না পারে। তারা সুন্দর একটা পরিকল্পনা করার পর সেই দিন রাত্রেবেলা শাহজাহানের কাছে 4টা জিন আসে। আসার পর বলে যে হুজুর আপনি যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন আমরা একটা সুন্দর পরিকল্পনা করে ফেলছি, আমরা কুকাপ নগরীতে ঢুকবো ছদ্মবেশে এবং কোনো জিন যাতে আমাদেরকে বুঝতে না পারে, কাজেই সেই রাজ্যে আমরা একদম কিনারায় অবস্থান নেব। আমার একটা ভালো জায়গা চেনা আছে, যে জায়গাতে সাধারণত সে সকল দুষ্ট জিনের যে সদস্যগুলো আছে তারা যায় না, আমি দেখে এসেছি সে জায়গায় আমরা 4-5 দিন নিরাপদে থাকতে পারবো। তখন কবিরাজ শাহজাহান বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত, তোমরা যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে আমি আজকে রাত্রেই রওনা দিতে চাই।
তারপর সেই রাত্রে কবিরাজ শাহজাহান প্রস্তুতি নেয় কুকাপ নগরীতে যাওয়ার জন্য, যেটা কিনা জিনদের রাজ্যে। কবিরাজ শাহজাহান জানে না সে যে যাচ্ছে আর কখনো ফিরবে কিনা। কবিরাজ শাহজাহান তিনি একা এক ব্যক্তি, তিনি তার জীবন দশায় বিবাহ করেন নাই, শুধুমাত্র মানুষের উপকার করেই গেলেন। সে যেহেতু বিবাহ করেন নাই, তার কোনো সন্তানও নাই, তার কোনো আত্মীয় স্বজনও নাই, তিনি একাই একটি গ্রামে বসবাস করতেন। সেই 4টা জিন রুম থেকে বিছানার চাদর নিয়ে আসে এবং উঠানের মধ্যে বিছিয়ে দেয়। বিছিয়ে দেওয়ার পর কবিরাজ শাহজাহানকে বলে, হুজুর আপনি বিছানার চাদরের একদম মাঝখানে বসে থাকুন, আমরা 4 জন 4 কোণা ধরে আপনাকে উড়িয়ে নিয়ে যাব আমাদের রাজ্যে, আপনার কোনো সমস্যা হবে না। তবে আপনার কাছে অনুরোধ, এটা করা আমাদের উচিত হবে না, তারপরও আপনার ভালোর জন্য বলছি, আপনি বসে বসে আল্লাহ আল্লাহ করবেন, জিকির আজগার করবেন আর চোখ বন্ধ করে থাকবেন। যতক্ষণ না আমরা আপনাকে বলবো চোখ খুলুন, ততক্ষণ আপনি চোখ খুলবেন না, যাই হয়ে যাক না কেন। আপনি একদম ধ্যানে বসে থাকবেন, আমরা নিয়ে যাব আমাদের কুকাপ নগরীতে। বন্ধুরা, সেই 4টা জিনের সাথে সেই যে অসহায় জিন, সেই জিনটাও সর্বমোট 5টা জিন, এবং সেই বিছানার চাদরের মাঝখানে বসেছিলেন কবিরাজ শাহজাহান। তাকে একটা সময় উড়িয়ে নিয়ে যাওয়া হয় সেই কুকাপ নগরীর একদম সীমানার কাছে। ল্যান্ডিং করার পর কবিরাজ শাহজাহানকে সেই 4টা জিন বলে যে, হুজুর আপনি চোখ খুলুন, আমরা চলে এসেছি কুকাপ নগরীতে। বন্ধুরা, কুকাপ নগরী যেটা জিনদের রাজ্য, এটা কিন্তু পৃথিবী ছেড়ে হাজার কি হাজার মাইল দূরে। তারা এমনভাবে এমন গতিতে যায় যে 2 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায়। তারপর কবিরাজ শাহজাহান সেখানে চোখ খোলার পর দেখে সম্পূর্ণ পৃথিবী ছেড়ে আমি এক ভিন্ন জগতে চলে এসেছি। কবিরাজ শাহজাহান এই প্রথম জিনদের রাজ্যে চলে আসে। আর এই রাজ্যটা এমন এক রাজ্য, চারিদিকে মরুভূমির মতো, কোনো গাছপালা নেই এবং উঁচু উঁচু পাহাড়, প্রচণ্ড রোদের মতো আবহাওয়া এবং প্রচুর পরিমাণ গরম। তিনি দেখে অবাক হন যে এই রাজ্যটা অনেকটা মরুভূমির মতো। তো যাই হোক, তিনি তার আব্দুর রহিম জিনটিকে বলে যে আমরা এখন কোথায় যাব, কোথায় গেলে আমরা নিরাপদে অবস্থান করতে পারবো, তারপর আমরা আমাদের প্ল্যানটা সাজাবো। আব্দুর রহিম বলে যে, হুজুর আমার একটা পরিচিত জায়গা আছে, আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই। তখন আব্দুর রহিম জিনটি এবং বাকি জিনগুলো মিলে কবিরাজ শাহজাহানকে নিয়ে যায় একটা পাহাড়ের মাঝখানে, যেখানে একটা গুহা ছিল। এই গুহার মধ্যে কবিরাজ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, হুজুর আমাদের জন্য এই গুহাটা নিরাপদ, এই সীমানায় সেই দুষ্ট জিনদের সদস্যগুলো আসবে না। তারা যতদিনে জানবে যে আমরা এখানে অবস্থান করছি, ততদিনে আমাদের কাজ হয়ে যাবে। কাজেই আমাদের জন্য এটাই নিরাপদ জায়গা। কোনো সমস্যা হইলে খুব সহজেই আমরা এই রাজ্য ছেড়ে আবার পৃথিবীর দিকে চলে যেতে পারবো, এতে করে আমাদের কোনো সমস্যা হবে না। আর আমরা এখানে সর্বমোট 5 জন জিন আছি, আপনি আছেন, টোটাল 6 জন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সবসময় গুহার মধ্যে থাকবেন আর আমরা করব বাকি কাজ। বলুন আমাদেরকে কি করতে হবে। তখন হাকিম শাহজাহান বলে যে, আমরা তো এখানে অবস্থান করলাম, সেই দুষ্ট জিনটির রাজ্য এবং আমাদের এইখানের মধ্যকার দূরত্বটা কতটুকু হবে? তখন আব্দুর রহিম বলে, আনুমানিক 200 কি 300 কিলোমিটার হবে। তখন শাহজাহান বলে, তাহলে তোমাদের আর কোনো কিছু করার দরকার নাই, আমি যেহেতু 500 কিলোমিটারের মধ্যে প্রবেশ করে ফেলছি, বাকি কাজটা আমার জন্য খুবই সহজ হবে, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা আমার সাথেই এখানে অবস্থান করো, তোমাদের কোনো কাজ করার দরকার নাই, বাকি কাজটা আমি করছি। তারপর সেই 5টা জিন মিলে কবিরাজ শাহজাহানকে পাহারা দিতে শুরু করে। কবিরাজ শাহজাহান গুহার ভিতরে অবস্থিত থেকে শুরু করে তার ব্ল্যাক ম্যাজিক যে প্রক্রিয়াটা। কবিরাজ শাহজাহান তার পালিত একটা জিনকে ডাক দেয় এবং ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে সেই দুষ্ট জিনটির নামটা কি, মানে যিনি বর্তমানে কুকাপ নগরীর রাজ্যের রাজা। তো তখন তিনি বলে যে দুষ্ট জিনটির নাম হলো ইফরান সাজ্জাদ, যেখানে খুবই ভয়ঙ্কর একটা জিন। তো তার নামটা জানা খুব দরকার ছিল কবিরাজ শাহজাহানের। তো শাহজাহান ইফরান সাজ্জাদ নামে যে জিনটা ছিল, দুষ্ট জিন, তার নামে ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে। বন্ধুরা, জিনের দুনিয়া প্রথম পর্ব এ পর্যন্তই। পরবর্তীতে কবিরাজ শাহজাহান তিনি তার সাধনা শক্তির বলে কি কুকাপ নগরীর নতুন রাজা অর্থাৎ ইফরান সাজ্জাদকে পরাজিত করতে পারে, নাকি ইফরান সাজ্জাদের সৈন্য সদস্যগুলো কবিরাজকে ধরে নিয়ে তাদের আস্তানায় কারাগারে বন্দী করে রাখে। সেই 5টা জিনেরই বা কি হয়েছিল যারা কিনা কবিরাজকে তাদের রাজ্যে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, এই সকল ঘটনা জানতে হলে পরবর্তী পর্ব শুনতে হবে। আপনারা যদি পরবর্তী পর্ব শুনতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের পর্বটি কেমন লেগেছে সেটাও জানাবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।